আমার ভাইকে কোথায় রেখে আসলেন? আমার ভাইকে আমার কাছে নিয়ে আসুন। আমাদের কোথায় নিয়ে এসেছেন? এটা কোন জায়গা? অল্প বয়স্কা কুমারী মেয়েটি আহাজারি করতে লাগল। একটা যুবক এসে মেয়েটির চুলের মুঠি ধরে বিশ্রীভাবে গালি দিয়ে বলল, এই চুপ কর, বেশি কথা বলে একদম মুখ ভেঙে দেব। পাশ থেকে আরেকজন যুবক এসে উত্তেজিত হয়ে বলল, রাজীব ভাই, ওকে ছাড়ুন, এখানে একটা ঝামেলা হয়ে গেছে। রাজীব সোজা হয়ে দাঁড়িয়ে ভুরু কুঁচকে গম্ভীর কণ্ঠে ধমক দিয়ে বলল, আবার কোন ঝামেলা বাঁধিয়েছিস? অপর পাশের যুবকটি ইতস্তত করে বলল, ভাই, একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটি শোনা মাত্রই রাজীব প্রচণ্ড জোরে ফাহিমের বুকে লাথি মারল। মারের ধাক্কা সামলাতে না পেরে ফাহিম ছিটকে মেঝেতে পড়ে ব্যথায় গঙ্গাতে লাগল। রাজীব দ্রুত পদে গিয়ে ওকে ধরে উঠিয়ে দিয়ে মুখে অনবরত কয়েকটা ঘুষি মারল। তারপর অত্যন্ত জোরে রক্তহীন করা চিৎকার দিয়ে বলল, একটা মেয়ে হারিয়ে গেল কিভাবে? তোরা কোথায় থাকিস কুত্তার বাচ্চারা? এই খবর যদি বসের কানে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে ভেবে দেখেছিস? রুমের ভেতরে অবস্থানরত সব মেয়ে কেঁপে উঠল রাজীবের হুঙ্কারে। ফাহিম দুর্বল কণ্ঠে বলে উঠল, ভাই, আমরা সবাই ভালোভাবেই পাহারা দিচ্ছিলাম, কিন্তু মেয়েটা যে কীভাবে বেরিয়ে গেল বুঝতে পারছি না। তখনই পিছন থেকে একজনের বজ্র কঠিন গলাস্বর ভেসে আসলো, একটা পুচকে মেয়ে এত সুরক্ষার মধ্যে থেকে কিভাবে পালিয়ে যেতে পারল? এই তোদের কঠোর পাহারা? যুবকটাকে দেখতে রাজীবের চোয়াল শক্ত হয়ে গেল। চেঁচিয়ে উঠে বলল, এত যে বড় বড় কথা বলিস, তাহলে তুই কেন মেয়েটাকে ধরতে পারলি না? যুবকটি বাঁকা হেসে বলল, কে বলেছে ধরতে পারিনি? রাজীব আর ফাহিম দুজনেই জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালো। যুবকটি নিজের পিছন থেকে একটা মেয়েকে টেনে সামনে নিয়ে আসলো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, আজ আমি যদি মেয়েটাকে পালাতে না দেখতাম তাহলে বস তোদের কি অবস্থা করতে পারতো ভাবতে পারছিস? না হয় আমি অনুরোধ করে তোদের মৃত্যুর হাত থেকে বাঁচাতাম, কিন্তু শাস্তি থেকে কিভাবে বাঁচতি? রাজীবের গা জ্বলে গেল। এত বছর যাবত ও বসের ডান হাত ছিল, কিন্তু এই ছেলেটা আসার পর থেকে বসের কাছে ওর কদর একদম কমে গেছে। কয়েকদিনের মধ্যেই এই ছেলে বসের মন জয় করে ফেলেছে। যুবকটি মেয়েটাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে অন্য মেয়েগুলোর সামনে গিয়ে ছুঁড়ে ফেলে হাত উঁচিয়ে শাসিয়ে শাসিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, দ্বিতীয়বার কেউ পালানোর স্পর্ধা দেখালে তাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। সব মেয়েগুলো মুরাদের দিকে তাকিয়ে থরথর করে কাঁপতেছে। হঠাৎ হাঁটু মুড়ে ক্রন্দনরত একটা মেয়েকে দেখে মুরাদ, রাজীব আর ফাহিমকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, এ মেয়েটাকে নতুন এনেছিস নাকি? রাজীব কাটকাট গলায় জবাব দিল, কিছুক্ষণ আগে 6 বছরের একটা বাচ্চা মেয়ে সহ মেয়েটাকে তুলে এনেছি। তারপর মেয়েটার দিকে তাকে বিশ্রীভাবে হেসে ঘাড়ে হাত বুলিয়ে বলল, এমন সুন্দরী মেয়ে দেখলে বস খুশি হয়ে যাবে, চড়া দামে এটাকে চালান করে দেয়া যাবে, আর ওই বাচ্চাকে বিক্রি করে দিলেও ভালো ইনকাম হবে। কথাটা কানে যেতে মেয়েটি গর্জন করে বলল, আমার ভাইকে কিচ্ছু করবেন না, নয়তো ভালো হবে না, ওকে আমার কাছে নিয়ে আসুন এক্ষুনি। রাজীব অগ্নি দৃষ্টিতে ফোঁসফোঁস করতে করতে ওর কাছে গিয়ে গালে খুব জোরে একটা থাপ্পড় দিল। থাপ্পড়ের দরুন মেয়েটির ঠোঁট কেটে গিয়ে রক্ত ঝরতে লাগলো। রাজীব ওর মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, খুব কথা বের হচ্ছে না মুখ দিয়ে, তোর দেমাগ ভাঙতে আমার এক রাতই যথেষ্ট। পাশ থেকে মুরাদ ধমক দিয়ে বলল, অক্ষত মেয়ে পাচার করা আমাদের কাজ, সুতরাং মারপিট করলে বসের কাছে নালিশ করতে আমি বাধ্য হব রাজীব, আর মেয়েদের সাথে অসভ্যতামি করার আগে দুবার ভেবে দেখবি। রাজীব রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। মুরাদ এক পলক নতুন মেয়েটার দিকে তাকিয়ে লম্বা লম্বা পা ফেলে রুম থেকে প্রস্থান করল। একজন মেয়ে এসে নতুন মেয়েটির পাশে বসে কাঁধে হাত রেখে বলল, কেঁদো না বোন, তোমার নাম কি? নতুন মেয়েটি মাথা তুলে কাঁদো কাঁদো স্বরে অস্ফুট স্বরে বলল, জিনাত মুক্তাদির জিনি।
এরা সবাই অনেক অমানবিক আর নিষ্ঠুর, দয়ামায়া বলতে কিছু নেই। তাই বেশি মুখে মুখে কথা বলো না বোন, নয়তো তোমাকে ওরা মেরে ফেলবে। কিন্তু আমার ছোট ভাইটাকে কোথায় নিয়ে গেল আপু? ও অনেক ছোট, হয়তো ভয়ে আমার ছোট্ট ভাইটা কাঁদতেছে। রুম্পা জিনিকে অসহায় কণ্ঠে বলল, আমি সেটা জানি না, এর আগে কখনো ছোট বাচ্চাকে ওরা তুলে আনেনি। জিনি হাঁটুতে মাথা লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মেয়েগুলো সবাই অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে আছে আর নিজেদের আসন্ন ভয়ানক বিপদের কথা ভেবে ভয়ে আড়ষ্ট হয়ে আছে। রুম্পা বলে উঠল, চিন্তা করো না তোমরা, আল্লাহ নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠাবে আমাদের বাঁচানোর জন্য। তোমরা একদম ভেঙে পড়ো না। আপা, আমার জিনি আর জীবন কোথায়? রাহেলা ওয়াসিমের প্রশ্নের জবাবে জুথি মুক্তাদির বললেন, ভাবি আমি ওদের মলে রেখে একটু ওয়াশরুমে গিয়েছিলাম, কিছুক্ষণ পর এসে দেখি ওরা ওখানে নেই। পুরো মল আমি হন্যে হয়ে খুঁজেছি, কিন্তু ওদের কাউকে খুঁজে পাইনি। কোথায় গিয়েছে মানে? আমার জিনি কখনো একা বাইরে যায় না, আর জীবন তো 6 বছরের বাচ্চা, ওরা কোথায় যাবে? বিশ্বাস করে ওদেরকে আমি তোমার সাথে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি কিনা ওদের হারিয়ে ফেললে। জুথি উত্তেজিত হয়ে বলল, আমি কি জানি ভাবি, তোমার মেয়ে হয়তো কোনো প্রেমিকের সাথে দেখা করতে গেছে। জিহান মুক্তাদির এতক্ষণ সোফায় চুপচাপ বসেছিলেন। বোনের মুখ থেকে নিজের মেয়ের সম্পর্কে এমন কথা শুনে তিনি গলা কিছুটা উঁচু করে বললেন, আমার মেয়ে এমন না, কোনো ছেলে বন্ধু পর্যন্ত ওর নেই, সেখানে বয়ফ্রেন্ড থাকা অসম্ভব বিষয়। জুথি মুখ বাঁকিয়ে বলল, আজকালকার মেয়েদের ভরসা নেই ভাইজান, উপরে উপরে ভদ্র সাজলেও ভিতরে ভিতরে প্রেমিকের সাথে রাত জেগে কথা বলে উল্টায় ফেলে। জিহান মুক্তাদির এবার ধমকে উঠে বললেন, না জেনে কোনো কথা বলবে না জুথি, আমার মেয়ের ওপর আমার বিশ্বাস আছে। তোমার মেয়ে ওরকম কাজ করেছে জন্য আমার মেয়েও যে এমন কাজ করবে সেটা ভাবা বন্ধ করো জুথি। জুথি এবার অপমানে মাথা নিচু করে ফেলল। পাশ থেকে রাহেলা ওয়াসিম কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেমেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তোমরা তর্ক করে চলেছ। জিহান রাহেলার পাশে গিয়ে বলল, শান্ত হও তুমি, আমি এখনই যাচ্ছি ওদেরকে খুঁজতে, আর যদি খুঁজে না পাই তাহলে পুলিশ স্টেশনে যাব। তুমি ওদেরকে এনে দাও জিহান, ওদের কিছু হয়ে গেলে আমি বাঁচব না। তুমি নিজেকে সামলাও, আমি ওদেরকে খোঁজার যথাসম্ভব চেষ্টা করছি। বলে জিহান মুক্তাদির বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন। জুথি মুখে মিথ্যা চিন্তার ছাপ ফুটিয়ে ভাবিকে ধরে সোফায় বসে বলল, তুমি শান্ত হও ভাবি, ভাইজান ওদের নিশ্চয়ই খুঁজে নিয়ে আসবে। রাহেলা ওয়াসিম কোনো জবাব না দিয়ে কেঁদেই চলেছে। শহর থেকে দূরে ঘন জঙ্গলের মাঝখানে একটা পরিত্যক্ত বাংলোর ভিতরে যে এতটা জঘন্য কাজ হতে পারে সেটা বাইরে থেকে কেউ ধারণা করতে পারবে না। বাড়ি থেকে ধ্বংসস্তূপ মনে হলেও ভিতরে বহু সাবালক নাবালক মেয়েদের ধরে এনে বন্দি করে রাখা হয় দুবাই, ভারত ইত্যাদি দেশগুলোতে পাচার করে দেওয়ার জন্য। এসব কাজের মূল কারিগরকে সেটা সন্ধান এখনও পুলিশরা পায়নি। এত বড় চক্রটাকে ধরার জন্য পুলিশ অনেক দিন থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু এখনও কোনো ক্লু তাদের হাতে আসেনি। মুরাদ পায়ের ওপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে কিছু কাগজপত্র দেখতে দেখতে রাজীবের উদ্দেশ্যে বলল, বাকি আস্তানাগুলোতে পরিমাণ মতো মেয়ে ধরে আনা হয়েছে তো? রাজীব বিরক্ত ভরা মুখে মুরাদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, 1 সপ্তাহ হয়নি এসেছিস, তাতেই আমাকে নিজের চাকর ভাবা শুরু করেছিস কুত্তা? তোর অবস্থান খুব দ্রুতই তোকে দেখিয়ে দেব আমি। মুরাদ কোনো জবাব না পেয়ে মাথা তুলে রাজীবের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, কিছু জিজ্ঞেস করেছি আমি। রাজীব দাঁতে দাঁত চেপে বলল, তোকে কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করছি না আমি। মুরাদ ফিসেল হাসি হেসে ঘাড়ে মালিশ করতে করতে বলল, তোর খুব অহংকার, আমাকে অবজ্ঞা করার সাহস দেখাচ্ছিস? বসকে এখনই তোর অপকর্মগুলো বলে দিলে তোর এই হাল কি হাল হবে ভাবতে পারছিস? রাজীব কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু মুখে জোর এনে গলা উঁচু করে বলল, কিসের অপকর্ম? কোন অপকর্ম?
মুরাদ আড়মোড়া ভেঙে বাঁকা হেসে বলল, তুই যে কতগুলো টাকা বসের অজান্তে নিজের পকেটে ভরেছিস সব লিস্ট আমার কাছে আছে। তাছাড়া নিজের প্রয়োজন মেটাতে কত মেয়েকে যে নির্যাতন করার পর মেরে ফেলেছিস তাও আমার অজানা নয়। রাজীব দারুণ ঘাবড়ে গেল। ওর কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। মনে মনে বলল, এসব খবরই বদমাসটা কিভাবে জানতে পারলো? এর থেকে সাবধান থাকতে হবে আমায়। মুরাদ গলা খাকারি দিয়ে বলল, কিরে, এখন আমায় অবজ্ঞা করে চলবি? রাজীব নিজের রাগ সংবরণ করে বলল, দুটো আস্তানাতে শুধু একজন করে মেয়ের সংকট রয়েছে, বাদবাকি আস্তানে পরিমাণ মতো মেয়ে চালান করা সম্পূর্ণ হয়েছে। দ্রুত দুটো মেয়ের ব্যবস্থা কর, আর 2 দিন পর সব মেয়েদের পাচার করে দিতে হবে। বসও সেদিন উপস্থিত থাকবে, কোনো ত্রুটি যেন না থাকে। জি। বলেই মুরাদ বাংলো থেকে বেরিয়ে গেল। রাজীবের রাগে শিরা উপশিরা দপদপ করতেছে। তখনই পাশের একটা রুম থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। এমনিতে রাজীবের মেজাজ খারাপ হয়ে আছে, বাচ্চার কান্না যেন সেখানে ঘি ঢালল। ফলশ্রুতিতে রাজীব প্রচণ্ড রেগে গিয়ে বাচ্চাটাকে খুবই নির্মমভাবে মারতে লাগলো। বাচ্চাটা ব্যথায় গগন বিদারী চিৎকার করতে লাগলো। সে চিৎকার পুরো বাংলোয় ছড়িয়ে পড়ল। যিনি নিজের ছোট ভাইটার এমন আর্তনাদ শুনে দৌড়ে দরজায় ধাক্কা দিতে দিতে কেঁদে কেঁদে বলল, আমার ভাইটাকে মারবেন না প্লিজ। ছোট বাচ্চা সহ্য করতে পারবে না। মারার ইচ্ছা হলে আমাকে মারুন, যত ইচ্ছা মারুন, যা ইচ্ছা করুন, কিন্তু আমার ভাইটাকে ছেড়ে দিন, দয়া করুন। জিনির কান্না করতে করতে হেসকি উঠে গেছে, তবুও অস্পষ্ট স্বরে নিজের ভাইকে মারতে নিষেধ করে যাচ্ছে। মুরাদ এত চেঁচামেচি শুনে বাংলোতে প্রবেশ করল। পরিস্থিতি বোঝার পর দ্রুত পদে বাচ্চার কান্না ভেসে আসা রুমটাতে রাজীবকে নিজের দিকে ঘুরিয়ে গিয়ে কষে একটা থাপ্পড় মেরে বলল, প্রথমত বাচ্চাটাকে ধরে এনে ভুল করেছিস, এখন আবার বাচ্চার গায়ে হাত তুলছিস। তোর বড্ড রাগ বার বেড়েছে রাজীব। ভুলে যাস না, বস নারী পাচারের সাথে জড়িত কোনো বাচ্চা ঘটিত ঘটনার সাথে অযথা ওনাকে জড়াবি না। রাজীব গালে হাত দিয়ে ক্ষুব্ধ চাহনিতে মুরাদের দিকে তাকিয়ে আছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে মুরাদ ফাহিমকে ডেকে বলল, বাচ্চাটাকে দ্রুত ওর বোনের কাছে দিয়ে আয়। যতদিন পর্যন্ত পাচার করা হচ্ছে না ততদিন এই বাচ্চা ওর বোনের কাছেই থাকবে। রাজীব মৃদু গর্জন করে বলল, মাথা ঠিক আছে তোর? আমাদের ব্যবসায় দয়ার কোনো স্থান নেই। মুরাদ দ্বিগুণ গর্জন করে বলল, দয়া দেখাচ্ছি না, বরং তোর মতো পাষণ্ডের হাত থেকে অবুঝ বাচ্চাটাকে বাঁচাচ্ছি। আমি বসের জন্য বাড়তি কোনো ঝামেলা চাচ্ছি না। রাজীবের থেকে মুখ ঘুরিয়ে মুরাদ হুঙ্কার দিয়ে বলল, ফাহিম, কথা কানে যায় না, বাচ্চাটাকে ওর বোনের কাছে দিয়ে আয়। ফাহিম হন্তদন্ত হয়ে জীবনকে কোলে নিয়ে জিনির কাছে নিয়ে আসলো। ভাইকে নিজের কাছে সাথে জড়িয়ে জিনি ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমার ব্যথা পেয়েছে। বোনকে এতক্ষণ পর দেখে জীবন জোরে জোরে কাঁদতে শুরু করলো। আধো আধো কণ্ঠে বলল, আপু, খুব ব্যথা পেয়েছি, আমাকে খুব জ্বলে মেরেছে। ব্যথা পেয়ে আপু জিনি ভাইকে চুমুখে ব্যথা পাওয়া জায়গাগুলোতে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। কয়েকটা জায়গায় রক্তও জমে আছে, তা দেখে জিনি আশেপাশে তাকে ওষুধি কোনো গাছ পাওয়া যায় কিনা খুঁজতে লাগলো। ভাগ্যবশত পরিত্যক্ত বাংলো হয় কিছু ঔষধি গাছ পেয়ে গেল জিনি। দ্রুত কয়েকটা পাতা ছিঁড়ে দাঁত দিয়ে পিষে ক্ষত স্থানে দিতে দিতে লাগলো। উফ, আপু, ব্যথা পাই, অল্প একটু সহ্য করো ভাই, কিছুক্ষণ পর আর ব্যথা পাবে না তুমি। আপু, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি খুব ভয় পেয়েছি। এখানেই ছিলাম ভাই, আমি আব্বু আম্মু কাছে যাব। আপু জিনি কান্না আটকে বলো, অবশ্যই যাব ভাই, দ্রুতই আমরা বাড়িতে ফিরে যাব। জিনি ঔষধ লাগানোর পর নিজের ভাইকে কোলে নিয়ে ওকে ঘুম পাড়ালো। তার ওপর উপরের দিকে এক দৃষ্টিতে তাকে বিড়বিড় করে বলল, আব্বু তুমি কোথায়? আমাদের এসে নিয়ে যাও, আল্লাহ আমাদের রক্ষা করো, আমাদের বাঁচানোর জন্য কাউকে পাঠাও। রাজীব নিজের বরাদ্দকৃত রুমটাতে গিয়ে ভাঙচুর করতে লাগলো। রাগে ওর মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। মাথার চুল টেনে গর্জন করে বলতে লাগলো, তোর দিন ঘনিয়ে এসেছে মুরাদ, আমার ওপর কৃতিত্ব ফলাতে চাস, আমাকে থাপ্পড় মারিস? শুয়োরের বাচ্চা, তোর এমন অবস্থা করব যে তুই আমার পা ধরে আকুতি করে বলবি,
আমাকে মেরে ফেল, আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি। পিছনে দাঁড়িয়ে ফাহিম রীতিমতো কাঁপতেছে। এদিকে মুরাদ, অন্যদিকে রাজীব, মাঝখানে ফাহিম হচ্ছে বলির পাঠা। ফাহিম বিড়বিড় করে বলল, কে মরবে জানি না, কিন্তু এই দুজনের ফাসাদে আমার ইহলীলা সংবরণ হতে চলেছে সেটা নিশ্চিত। কিছু সময় পর ফাহিম বুকে সাহস সঞ্চার করে বলল, ভাই, বস ভাই, আজকে তো রাজীবের সাথে দেখায় 5 স্টার হোটেলে করার কথা। রাজীব রাগত মুখে অবাক চাহনিতে পিছু ঘুরে ফাহিমের দিকে তাকালো। একটু আগে নিজের বলা লাইনটা কর্ণগোচর হতে ফাহিম নিজের জিহ্বায় একটা থাপ্পড় মেরে বিড়বিড় করে বলল, দুর্বল, ভয়ের চোটে কি ভুলভাল বাক্য গঠন করছিস। এই বাক্যর সুতোয় না আজ রাজীব ভাইয়ের হাতে পটল তুলতে হয়। রাজীব অত্যন্ত জোরে ধমক দিয়ে বলল, আমার সাথে মশকরা করতে এসেছিস? একদম মেরে বালি চাপা দিয়ে দেব তোকে। ফাহিম তৎক্ষণাৎ ব্যস্ত কণ্ঠে বলল, মাফ করুন ভাই, আসলে আমি নার্সারি ফেল স্টুডেন্ট, তাই এখন শুদ্ধভাবে বাক্য গঠনটা শিখতে পারিনি। আমার মাথা গরম করবি না বলে দিলাম। ভাই, আমি বলতে যাচ্ছিলাম, আজকে তো বসের সাথে 5 স্টার হোটেলে দেখা করার কথা। রাজীব গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ মনে আছে, আমার সামনে থেকে দূর হ। ফাহিম চলে যেতে রাজীব বলতে লাগলো, আজকে সুযোগ বসের কাছে প্রিয় হওয়ার আর তোর নামে বসের কানে বিষ ঢালার। বলে রাজীব কুৎসিতভাবে হাসতে লাগলো। 10-12 জন লোককে পাহারায় রেখে মুরাদ, রাজীব আর ফাহিম শহরের দিকে রওনা হলো। সব মেয়েগুলোকে একটা ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। যিনি নিজের ভাইকে বুকে জড়িয়ে সব মেয়েদের দিকে নজর বুলিয়ে নিচ্ছে। দেখলো প্রায় সব মেয়েরই ওর বয়সে, অর্থাৎ 18 বছরের আশেপাশের বয়সে, আর কয়েকজন 1-2 বছরের বড় হবে। সবাই গুটিসুটি মেরে ভয়ে আড়ষ্ট হয়ে বসে আছে। জীবন হঠাৎ বলে উঠল, আপু, ক্ষুধা লাগছে, আমি খাবো। যিনি অসহায়ভাবে ওর দিকে তাকে বলল, খাবে বাবু, কিছুক্ষণ পর তোমাকে খাবো। সে তখন তোকে এত বলতেছ আপু, আলো কখন খাবো? যিনি ভাইয়ের কপালে চুমু দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, খাবো শোনা ভাই, আমার একটু অপেক্ষা করো প্লিজ। একটু পর জীবন কেঁদে কেঁদে বলে উঠল, আহ আপু, ব্যথা পাই। যিনি ব্যস্ত হয়ে বলল, কোথায় ব্যথা পাও বাবু? জীবন নিজের হাত পা সহ শরীরের অন্যান্য ক্ষত স্থানগুলো দেখিয়ে কাঁদতে লাগলো। যিনি অসহায়ভাবে আশেপাশে ঔষধি গাছ খুঁজতে লাগলো, কিন্তু একটা গাছও পেল না। যে কয়েকটা ছিল সব ইতিমধ্যে জীবনের ক্ষতে লাগিয়ে দিয়েছে যিনি। শেষে ব্যর্থ হয়ে ভাইয়ের ক্ষত স্থানগুলোতে ফু দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করতেছিল। বাকি মেয়েগুলো ছলছল নয়নে ভাইয়ের জন্য বনের অসহায়ত্ব দেখতে লাগলো। শহরের নামিদামি 5 স্টার হোটেলে এসে পৌঁছালো মুরাদরা। ফাহিম হা হয়ে সবকিছু দেখতেছে। এত সুন্দর জায়গা এর আগে কখনো দেখেনিও। পেটের দায়ে অনিচ্ছা সত্ত্বেও এসব খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছিল, কিন্তু সব অবলা মেয়েদের দেখলে মাঝে মাঝে ওর বুকটা হু হু করে ওঠে। কখনো কখনো মনে হয় ওদের পালিয়ে যেতে সাহায্য করি, কিন্তু পর মুহূর্তে মুরাদ আর রাজীবের কথা মাথায় আসতেই ও ভয় মিশিয়ে যায়। রিসিপশনে গিয়ে মুরাদ শান্ত গলায় জিজ্ঞেস করলো, কেবি স্যার কোন রুমে আছেন বলতে পারবেন? রিসিপশনের মেয়েটি মিষ্টি করে হেসে বলল, সরি স্যার, ক্লায়েন্টদের বিষয়ে কোনো খবর অন্যকে দেয়া আমাদের হোটেলের নিয়ম বিরুদ্ধ। আমরা ওনার পরিচিত। এগেন সরি স্যার, এটা সম্ভব না। রাজীব পাশ থেকে খেকিয়ে উঠে বলল, এই মেয়ে, নাটক না করে তাড়াতাড়ি বল। মেয়েটা কেঁপে উঠল রাজীবের ধমকে। মুরাদ বিরক্তিতে চকারন্ত শব্দ করে হাত উঁচিয়ে বলল, চুপ কর রাজীব, আমাকে কথা বলতে দে। তারপর কণ্ঠটা নরম করে মুরাদ মেয়েটিকে বলল, আচ্ছা এক কাজ করুন, কেবি স্যারকে ফোন দিয়ে আমাদের নাম বলুন, তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? মেয়েটি স্বাভাবিক হয়ে মুখে জোরপূর্বক হাসিয়ে না আমতা আমতা করে বলল, জি জি। তারপর ফোনে কিছুক্ষণ কথা বলে মেয়েটি বলল, 403 নম্বর রুমে উনি আছেন, আপনারা যেতে পারেন। মুরাদ হাসি মুখে ধন্যবাদ দিয়ে রাজীব আর ফাহিম সহ নির্দিষ্ট গন্তব্যের দিকে চলে গেল। 403 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে 2 বার টোকা দিতে একজন বডিগার্ড এসে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে ওরা সোফায় বসল। কয়েক মিনিট পর বেডরুম থেকে অর্ধনগ্ন অবস্থায় একজন মধ্যবয়স্কী সুশ্রী মুখের হাস্যোজ্জ্বল লোক এসে ওদের উদ্দেশ্যে বলল,
কি অবস্থা তোমাদের, কেমন চলছে সব কিছু? মুরাদ কিছু বলার আগে রাজীব দ্রুত বলে উঠল, সব কিছু আন্ডার কন্ট্রোল বস, আমি সব সামলে নিয়েছি। রাজীবের দিকে তাকিয়ে অলসভাবে সোফায় গায়ে নিয়ে হাই তুলে ফাহিম বিড়বিড় করে বলল, শুরু হয়ে গেল ওদের চামচামি, কে কত ভালো চামচা তার প্রতিযোগিতা। রাজীবের কথা বলার ভঙ্গি দেখে মুরাদ নিঃশব্দ হাসল। কেবি কোমরে তাওয়াল পেঁচিয়ে ওদের পাশের সিঙ্গেল সোফায় বসে পড়ল। তখনই বেডরুম থেকে খোলামেলা পোশাকের একটি অল্প বয়স্ক সুন্দরী তরুণী এসে কেবির কোলে বসে ওর ঘাড় গলায় হাত বুলিয়ে দিতে লাগলো। সেটা দেখে ফাহিম ভুরু কুঁচকে মনে মনে বলল, এত সুন্দর মাইয়া হয়ে তুই এই বুইড়া বাটার সাথে পিরিত দেখাইস কেন? দেশে কি যুবকদের অভাব পড়েছে? পড়লে বল, আমি জোগাড় করে এনে দেই, তাও এটার সাথে নষ্টি ফষ্টি করিস না বোন। মেয়েটা ফাহিমের দিকে তাকে একটা চোখ টিপ মারল, তা দেখে ফাহিম হকচকিয়ে গেল। অন্যমুখ হয়ে নিজের দুগালে দুইটা আলতা করে থাপ্পড় দিয়ে বিড়বিড় করে বলল, তবা তবা, এ মেয়ে তো আমার মতো ভদ্রপোলাকেও খারাপ খারাপ ইঙ্গিত দিচ্ছে। আমার মানসম্মান লুট করতে চাস পেতনি? আমার শরীরে কোন নারীর স্পর্শ আমি সইতে পারবো না, কারণ আমি চিরকুমার সংঘের নিয়মিত একজন সদস্য। কেবি মেয়েটির হাতে একটা চুমু দিয়ে মুরাদকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ইয়ং ম্যান, সব কিছু ঠিকঠাক আছে তো? সব মেয়ের ব্যবস্থা করে ফেলেছ? মুরাদ মাথা নিচু করে বলল, জি বস, সব ব্যবস্থা হয়ে গেছে। রাজীব হিংসাত্মক দৃষ্টিতে মুরাদের দিকে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করল। তারপর বহু কষ্টে রাগ কন্ট্রোল করে সামনের সুন্দরী মেয়েটার দিকে লুলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কেবি মুস্কি এসে বলল, তুমি মাথায় নিচু করে রেখেছো কেন মুরাদ? আমার লিসাকে একটু দেখো, ওর সৌন্দর্যের অপমান করো না। মুরাদ মাথা নিচু রেখেই বলল, বস আমরা তাহলে আজ উঠি, না খেয়ে তো তোমাদের যেতে দিব না আমি, চলো ডিনার করা যাক। সবাই ডাইনিং টেবিলে গিয়ে বসলো। সিংহাসনের মতো চেয়ারটাতে কেবি বসে পড়ল। টেবিলে নানা রকম দেশি বিদেশি খাবারের সমারোহ। এত সব খাবার দেখে ফাহিমের জিভে পানি চলে আসলো। হোটেলের একজন কর্মচারী এসে খাবার সার্ভ করে দিল। বস খাওয়ার অনুমতি দেওয়া মাত্র ফাহিম রাক্ষসের মতো খেতে শুরু করলো। একসাথে এতগুলো খাবার মুখে পুরল যে মুখ পর্যন্ত নাড়াতে পারছে না, কথা বলাতে দূরের কথা। আস্তে আস্তে সব খাবার গিলে এক গ্লাস পানি খেয়ে চাউমিনের দিকে আঙুল তাক করে ফাহিম ওর পাশে বসা মুরাদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ওই দড়ির মতো জিনিসগুলোর নাম কি ভাই? মুরাদ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, চাউমিন। ফাহিম ছোট্ট করে বলল, ও, বলে নিজের প্লেটে অনেকগুলো চাউমিন নিয়ে গপাগপ গিলতে লাগলো। খেতে খেতে হঠাৎ নাক দিয়ে কয়েকটা ঢুকে গেল, ফলে ফাহিমের কাশতে কাশতে চোখের পানি বের হয়ে গেল। মুরাদ তাড়াতাড়ি ওর দিকে একটা গ্লাস বাড়িয়ে দিল। পানি খেয়ে মাথার তালুতে আলতো করে কয়েকটা চাপড় মেরে অবস্থা স্বাভাবিক করলো ফাহিম। লিসা ওর মুখ আর নাকের অবস্থা দেখে চোখ মুখ কুঁচকে বলল, এক সি, কি নোংরা। ফাহিম মুখ ভেংসি কেটে মনে মনে বলল, ব্রয়লার মুরগির আবার ঢং। সবাই ডিনার সেরে সোফায় বসে টুকটাক গল্পগুজব করতে লাগলো। লিসা কামনা দৃষ্টিতে মুরাদের দিকে তাকিয়ে আসছে অপলকভাবে, কিন্তু মুরাদ একবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না পর্যন্ত। এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খোলার সাথে একজন লোক হন্তদন্ত হয়ে ঢুকে গান হাতে কেবির দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ এমন পরিস্থিতিতে সবে হতভম্ব হয়ে গেল। লিসা দ্রুত পদে কেবির কোল থেকে উঠে দূরে সরে গেল। লোকটা কেবির কাছাকাছি যেতেই মুরাদ কোমর থেকে গান বের করে লোকটার কপাল বরাবর শুট করে দিল। সাইলেন্সার লাগানো ছিল বিধায় কোনো আওয়াজ হলো না। লিসা ভয়ে চিৎকার দিয়ে উঠল। লোকটা কেবির দিকে হাত উঁচিয়ে অস্পষ্টভাবে কিছু বলতে বলতে মেঝেতে লুটিয়ে পড়ল। ক্ষীণকাল সবকিছু মৌন থাকার পর বুক ভরে শ্বাস নিয়ে কেবি মুরাদের দিকে তাকালো। মুরাদ লোকটার দিকে এখনো গান তাক করে রেখে ক্রমাগত হাঁপাচ্ছে। পাশে রাজীব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর ফাহিম ভয়ের চোটে একটা বডিগার্ডের কোলে চড়ে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। বডিগার্ডটা এক ঝটকা দিয়ে ফাহিমকে নিজের সাথ থেকে ছাড়িয়ে নিল। ফলশ্রুতিতে ফাহিম মেঝেতে পড়ে গেল। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পোশাক আশাক ঠিক করে ফাহিম বডিগার্ডটিকে ভাবনি বলল, আমি একটু ভয় পাইনি, আপনি ভয়ে কাঁপতেছিলেন, তাই আপনার কোলে চড়ে জড়িয়ে ধরে আপনার ভয় কমানোর চেষ্টা করছিলাম আর কি।
বডিগার্ডটা ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতে ফাহিম দ্রুত পদে ওর কোল থেকে এসে রাজীবের পাশে দাঁড়ালো। কেবি নিজেকে সামলে নিয়ে মুরাদকে সে জড়িয়ে ধরে আপ্লুত কণ্ঠে বলে উঠল, তুমি আমার যোগ্য সহকারী ইয়ংম্যান। অবশেষে একজন সৎ সহযোগী পেলাম আমি। ইতিমধ্যে তুমি আমার মন জয় করে নিয়েছিলে, কিন্তু আজ থেকে তুমি আমার খাস মানুষ। যা যা চাই সব আমি তোমাকে দেব। আজ থেকে আমি তোমার কাছে ঋণী ইয়ংম্যান। তারপর মুরাদের কাঁধে হাত রেখে বলল, কী চাই বলো? টাকা, গাড়ি বাড়ি, নাকি সুন্দরী সুন্দরী মেয়ে? কী চাই বলো? মুরাদ মৃদু হেসে বলল, কিছু চাই না বস, আপনার সুস্থতা আর উন্নতি আমার একান্ত কাম্য। কেবি বহুদিন পর একটা তৃপ্তির হাসি দিল। সে খাঁটি সোনা খুঁজে পেয়েছে। রাজীব এসব দেখে হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, কিন্তু বস সামনে থাকায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। মুখে মেকি চিন্তার ভাব ফেলে রাজীব কেবির কাছ থেকে উত্তেজিত হয়ে বলল, আপনি ঠিক আছেন তো বস? আপনার কোনো ক্ষতি হয়নি তো? জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। ফাহিম ব্যঙ্গ করে মনে মনে বলল, নাটকের শেষ নেই। অভিনয় একদম কাঁচা ভাই আপনি। বেশি ওভার নাটক করিয়েন না, ধরা পড়ে যাবেন। কেবি গম্ভীর কণ্ঠে বলল, আমি ঠিক আছি রাজীব, তুমি ফাহিমকে নিয়ে নিচে যাও, মুরাদের সাথে আমার কাছে কথা আছে। রাজীব দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে ফাহিমকে নিয়ে ধূপধাপ পায়ে চলে গেল। যেতে যেতে রাগত স্বরে বলল, মরার বুড়ো, এত বছর তোর গোলামি করলাম এই ব্যবহার পাওয়ার জন্য? তোকে তো আমি দেখে নেব, তার আগে এই শুয়োরটার ব্যবস্থা করতে হবে। কেবির সাথে টুকটাক কথা বলে মুরাদ রুম থেকে বেরোতে ধরলে লিসা ওর হাত ধরে নিজের মুখের উপর স্লাইড করতে করতে বলল, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে হ্যান্ডসাম, তোমাকে আমি কাছে পেতে চাই। মুরাদ হাত ছাড়িয়ে নিয়ে বলল, নট ইন্টারেস্টেড। কেন, আমি কি সুন্দরী না? আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা দেখায়নি। আমার রূপ দেখে সবাই হুঁশ হারিয়ে ফেলে। তাহলে তুমি কেন আমার দিকে তাকাচ্ছ না? কারণ আমার মনে একজন আছে, তাকে ছাড়া এই মুহূর্তে অন্য কারো কথা ভাবতে চাচ্ছি না। সরি, পথ ছাড়ুন, আমি যাব। লিসা মুখ ভার করে পথ ছেড়ে দিল। মুরাদ সেখান থেকে দ্রুত পদে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে লিসা অস্ফুট স্বরে বলল, এই প্রথমবার আমাকে কেউ এভাবে অবজ্ঞা করলো। নারী পাচারের সাথে সংযুক্ত হয়েও এতটা সৎপুরুষ কেউ কিভাবে হতে পারে? দরজার বাইরে কারো পদশব্দ শুনতেই জিনি তস্ত্রপায়ে দরজার কাছে গিয়ে আকুতি করে বলল, শুনছেন? এদিকে একটু আসবেন। জিনি স্পষ্ট শুনতে পেল পদধ্বনিটা আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে আসতেছে। মুরাদ দরজা খুলে ভুরু কুঁচকে গম্ভীর গলায় বলল, কি চাই? দয়া করে একটু খাবার দিবেন, আমার ছোট ভাইটা ক্ষুধায় কষ্ট পাচ্ছে। আমাকে দিতে হবে না, শুধু আমার ভাইয়ের জন্য একটু খাবার দিলেই হবে। মুরাদ কয়েক মুহূর্ত জিনির দিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, ঠিক আছে। জিনি খুশি হয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। মুরাদ কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে চলে গেল। কয়েক মিনিট পর ফাহিম খাবার নিয়ে আসলো, তবে শুধু জীবনের জন্য না, বরং সব মেয়েদের জন্যই পর্যাপ্ত খাবার নিয়ে এসেছে ও। সবাই ব্যস্ত হাতে বেশ তৃপ্তি করে খেল। তা দেখে ফাহিমের মুখে অজান্তে হাসি ফুটে উঠল। হুশ হতে তৎক্ষণাৎ মুখটা গম্ভীর করে মনে মনে বলল, মুরাদ কিংবা রাজীব ভাই যদি আমাকে একটু আগে দেখতো, তাহলে মেয়েগুলোর সাথে আমাকেও মেয়ে বানিয়ে পাচার করে দিত। বাবারে বাবা, ভাগ্যিস দেখেনি। যিনি নিজ হাতে জীবনকে তুলে খাওয়ালো, খাওয়ার ফলে জীবন এখন কিছুটা সুস্থ বোধ করতেছে, তাই তৃপ্তির নির্দায় তলিয়ে গেল। ও ঘুমিয়ে যেতে যিনি খেয়ে নিল। ওরও বড্ড খিদে পেয়েছিল। আদৌ কি কেউ ওদের বাঁচাতে আসবে, নাকি চিরদিনের জন্য অন্ধকার রাজ্যে হারিয়ে যেতে হবে এই নিষ্পাপ মেয়েগুলো আর এই দুধের শিশুকে? আজকে স্বপ্নে পাচার করার ডেট, তাই সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে কেবি মুরাদের আস্তানাতে এসেছে। সবাই ব্যস্ত হয়ে কেবির আপ্যায়নদারি করতে লাগলো। একটা কারুকাজ খচিত চেয়ার এনে রাজীব কেবিকে সেখানে বসতে দিল। খাওয়া দাওয়া বলতে কিছু টাটকা ফলমূল আর কিছু ফাস্ট ফুডের ব্যবস্থা করেছে মুরাদ। অল্প একটু খেয়ে কেবি পাচার করা নিয়ে বিভিন্ন শালা পরামর্শ করতে লাগলো মুরাদদের সাথে। কিছুক্ষণ পর কেবি চেয়ার থেকে উঠে বলল, চলো এবার মেয়েগুলোকে নিয়ে এসো, আমি একটু পর্যবেক্ষণ করে দেখি কেমন মেয়ে জোগাড় করেছ।
মুরাদ ফাহিমকে ইশারা করতেই সে দ্রুত পদে মেয়েগুলোকে আনতে চলে গেল। যেতে যেতে আফসোস করতে করতে মনে মনে বলল, যদি আমার ক্ষমতা থাকতো তাহলে এখনই সবাইকে এখান থেকে মুক্ত করে দিতাম। এই জানোয়ার কেবির সমস্ত কুকীর্তির জন্য ওকে মেরে মেরে একদম থেতলে দিতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই ক্ষমতা নেই কিংবা সাহস কোনোটাই নেই। আমি না হয় না পারলাম করতে, তবে কেউ তো আছে যে এই কেবিকে উচিত শিক্ষা দিবে। আল্লাহ তাকে নিজে পাঠিয়ে দেবেন নিজ হাতে। ফাহিম মেয়েগুলোকে নিয়ে কেবির সামনে রাখলো। কেবি মেয়েগুলোকে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। জিনির দিকে চোখ পড়তেই কেমন হায়নার মতো তাকিয়ে থাকলো। অস্বস্তিতে জিনি জামা কাপড় ঠিক করে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকলো। হঠাৎ জীবনের দিকে চোখ পড়তেই কেবি ভুরু কুঁচকে বলল, এ বাচ্চা কোথা থেকে আসলো? রাজীব এগিয়ে এসে জিনির দিকে আঙুল তাক করে বলল, বস, ওই মেয়েটার ছোট ভাই, ওকে তুলে আনার সময় এটাকেও নিয়ে এসেছি। কেবি জীবনকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ দেখার পর বলল, খুব একটা খারাপ করনি রাজীব। এসব বাচ্চার হাত পা ভেঙে ভিক্ষা করিয়ে প্রচুর লাভ হয় বলে বিদেশে এমন বাচ্চাদের কদর খুব। এতদিন একটা কাজের কাজ করেছো তুমি, গুড রাজীব। প্রশংসা শুনে রাজীবের গর্বে বুক ফুলে উঠল। ভাব নিয়েও মুরাদের দিকে তাকালো, কিন্তু মুরাদের প্রতিক্রিয়া অত্যন্ত স্বাভাবিক। কেবির মুখ নিঃসৃত কথাটা কর্ণগোচর হতেই জিনির বুক কেঁপে উঠল। জীবনকে নিজের পিছনে লুকিয়ে জিনি খানিকটা উঁচু করে অসহায়ভাবে বলল, আমার ভাইকে ছেড়ে দিন প্লিজ, ওকে পাচার করবেন না। কেবি মৃদু হেসে বলল, সুইটহার্ট, এত বড় ডিল হাতছাড়া কিভাবে করি বলো? জিনির গা জ্বলে গেল। গর্জন করে বলল, শয়তান বুড়ো, তোর ঘরে মা বোন নেই? এতগুলো অসহায় মেয়েকে বিদেশে পাচার করে দিতে তোর লজ্জা করছে না? আল্লাহ তোর বিচার করবে, কুৎসিত টাকলা বুড়ো। কেবি জোরে জোরে হেসে উঠে পর মুহূর্তে মুখ গম্ভীর করে কর্কশ কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, খুব তেজ দেখছি, আই লাইক ইট। শোনো সুইটহার্ট, তোমার আল্লাহ এই কেবির কিচ্ছুটি করতে পারবে না, নাউজিবিল্লাহ। যিনি একদলা থুতু কেবির দিকে ছুঁড়ে মারল। সবাই এমন কাণ্ডে বেশ হতভম্ব হয়ে গেল। ফাহিম হা হয়ে বলল, সাবাস সুন্দরী সাহসী আপু, একদিকে বুড়োটাকে টাকলা বলে অপমান করলেন, আবার থুতু দিলেন, আনবিলিভেবল। কিছুক্ষণ নীরবতার পর কেবি মুখের ওপর ফেলা থুতু মুছে কুৎসিতভাবে হাসতে লাগলো। রাজীব হিংস্র চাহনিতে জিনির দিকে এগিয়ে গিয়ে ওর চুলের মুঠি ধরে এনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। জিনি নিজের চুলে হাত রেখে ব্যথায় আর্তনাদ করতে লাগলো। বোনকে কষ্ট পেতে দেখে জীবন রাজীবের শার্ট টানতে টানতে বলল, আমার আপ্পুকে ব্যথা দাও কেন পঞ্চায়েত, আমার আপ্পুকে থেরে দাও। রাজীব ধাক্কা দিয়ে জীবনকে ছুঁড়ে ফেলে দিল। ছোট প্রাণটা নিদারুণ ব্যথায় আর্তনাদ করে উঠল। তা দেখে জিনি কেঁদে কেঁদে বলল, জীবন ভাই আমার। রাজীব চুলের মুঠি আরো শক্ত করে ধরে জিনির স্পর্শ কাতর জায়গায় হিংস্র জানোয়ারের মতো টাচ করলো। জিনি ব্যথায় লজ্জায় ঘৃণায় গলা ফাটিয়ে কান্না শুরু করলো। মুরাদ অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে উঠল, রাজীব, যথেষ্ট হয়েছে, ছেড়ে দে ওকে। বসকে অপমান করার শাস্তি অবশ্যই পাবে। এর অজুহাত দিয়ে তুই অসভ্যতামি করার সাহস পেলি কোত্থেকে? রাজীব তখনও জিনিকে ছেড়ে দেয়নি। কেবি শান্ত গলায় বলল, মুরাদ যা বলেছে তাই করো রাজীব। এবার রাজীব জিনিকে ছেড়ে দিয়ে কেবির পাশে গিয়ে দাঁড়ালো। ছেড়ে দেওয়ার সাথে সাথে জিনি দৌড়ে গিয়ে জীবনকে কোলে নিয়ে গুটিসুটি মেরে বসে মাথা নিচু করে কাঁদতে লাগলো। তা দেখে ফাহিমের মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। বিড়বিড় করে বলল, মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে কিভাবে? কিছু সময় পর সব মেয়েগুলোকে রেডি করা হলো গাড়িতে তোলার জন্য। যিনি ওই ঘটনার পর থেকে পাথরের মতো নির্জীব হয়ে আছে। সব মেয়েগুলো ভয়ে আতঙ্কে রীতিমতো কাঁপতেছে। এমন সময় হঠাৎ কেবির ফোন ভেসে উঠল। ফোনের ওপাশে থেকে একজনের কথা শুনে কেবির হাসি মুখটা অন্ধকার হয়ে গেল। ফোন কেটে যাওয়ার পর আরও কয়েকটা ফোন আসলো কেবির ফোনে। সবার সাথে কথা বলার পর কেবির মুখটা অত্যন্ত ফ্যাকাশে হয়ে গেল। পাশ থেকে মুরাদ চিন্তিত স্বরে বলল, আপনার মুখটা এমন লাগছে কেন বস? কোনো সমস্যা হয়েছে? কেবি অস্পষ্ট স্বরে বলল, ইয়ংম্যান, সর্বনাশ হয়ে গেছে। আমাদের সব আস্তানাগুলো সিআইডি ঘেরাও করে ফেলেছে। সবাই অবাক হয়ে কেবির দিকে তাকালো। মুরাদ উত্তেজিত হয়ে বলল, এসব কি বলছেন বস? এটা কিভাবে সম্ভব? টেনশন করো না ইয়ংম্যান, সিআইডির ক্ষমতা নেই আমাদের এই আস্তানা খুঁজে পাওয়ার। একটু লস হবে, তবে আমাদের ধরতে পারবে না ওরা।
সব মেয়েগুলোর সাথে সাথে জিনির মনে একটু আশার আলো জেগেছিল, কিন্তু কেবির কথা শুনে সব ধূলিসাৎ হয়ে গেল। মুরাদ জোর দিয়ে বলল, এটা হতে পারে না বস, আপনি ভুল শুনেছেন। এটাই সত্যি ইয়ংম্যান, সিআইডি আমাদের বাকি আস্তানাগুলো ঘেরাও করে ফেলেছে। মুরাদ নিজের শার্টের পেছন থেকে গান বের করে কেবির কপালে ঠেকিয়ে মুচকে এসে বলল, ভুল। শুধু বাকি আস্তানাগুলোতে না, বরং এই আস্তানাটাও সিআইডি ঘেরাও করে ফেলেছে। কেবির চোখ বড় বড় করে বলল, এসব কি বলছো মুরাদ? মাথা ঠিক আছে তোমার? মুরাদ না, ইটস এসিপি উৎসাহ ইনায়েত ফারুকী। সবাই স্তম্ভিত হয়ে মুরাদ অর্থাৎ উৎসাহের দিকে তাকিয়ে আছে। কেবি অস্পষ্ট স্বরে বলল, উৎসাহ ইনায়েত ফারুকী? কুখ্যাত আসামিরা যার নাম শুনে কাঁপে, সে উৎসাহ ইনায়েত ফারুকী? ইয়েস বস, চিনতে বড্ড দেরি করে ফেললেন। তাহলে আমাকে সেদিন বাঁচালে কেন? নিজের স্বার্থে বাঁচিয়েছিলি? ওই লোকটা আমার আসল পরিচয় জেনে গিয়েছিল। আপনাকে আমার পরিচয় বলতেই ওই লোক এসেছিল, তাই আমি শ্যুট করে দিয়েছি। আর আপনি কি না কি ভাবলেন আপনাকে বাঁচানোর জন্য আমি ওকে শ্যুট করেছি? হাউ স্টুপিড। ফাহিম হা হয়ে অস্পষ্ট স্বরে বলল, আনবিলিভেবল। রাজীব নিজের হতভম্ব ভাব কাটিয়ে মুরাদ অর্থাৎ উৎসাহের দিকে তেড়ে যেতেই উৎসাহ ওর বুক বরাবর লাথি মেরে মেঝেতে ছুঁড়ে ফেলল। কেবি হাঁক ছেড়ে ওর বডিগার্ডকে ডাকতে লাগলো, কিন্তু কেউ সাড়া দিল না। উৎসাহ বাঁকা হেসে বলল, এত বোকা কেন তুই? ওদের সব কটার ব্যবস্থা আমি অনেক আগেই করেছি, গিয়ে দেখ, পাশের রুমে আধমরা হয়ে পড়ে আছে সবগুলো। ফাহিম সিটি বাজিয়ে বলল, দারুণ কাজ করেছেন ভাই, এতদিনের সাহসের অভাবে আমি কিছু করতে পারিনি, আজ এই টাকলার উচিত শিক্ষা হবে। উৎসাহ ওর দিকে তাকে সামান্য হাসল, তারপর কেবির দিকে তাকিয়ে বলল, কি কেবি? ওরফে খালেক ব্যাপারী, জেলখানায় যাওয়া যাক, ওখানে লিসার জায়গায় না হয় আমার লাঠির আদর খাস। ফাহিম ঘর কাঁপিয়ে হাসতে শুরু করলো। পেটে হাত চেপে হাসতে হাসতে বলল, এত বড় ডনের নাম খালেক ব্যাপারী? হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। কিছুক্ষণ হাসার পর ফাহিম উৎসাহকে উদ্দেশ্য করে বলল, একটা রিকোয়েস্ট রাখবেন ভাই? রিকোয়েস্ট না, রিকোয়েস্ট। ও যা হোক, নার্সারি ফেল হয়েও যে রিকোয়েস্ট বলতে পেরেছি ওটাই বেশি। কি রিকোয়েস্ট? ওর টাকলা মাথায় একটু সুরসুরি দিতাম। উৎসাহ মুচকে হেসে বলল, যা ইচ্ছা কর। ফাহিম দাঁত কেলিয়ে কেবির কাছে এসে ওর টাকলা মাথায় তবলা বাজাতে বাজাতে বলল, এমন সারের মতো চেহারা নিয়েও কিভাবে এত সুন্দরী সুন্দরী মাইয়া পটাশের টাকলা বুড়া? তোদের মতো টাকলাওয়ারা খচ্চর বুড়োর জন্যই আজ বাংলাদেশের পোলারা কোনো মাইয়া পায় না। কেবি অগ্নি দৃষ্টিতে ফাহিমের দিকে তাকে গর্জন করে বলল, তোর খুব সাহস বেড়েছে তাই না? একবার জেল থেকে বেরোতে দে, তারপর তোকে আর তোর ওই ভাইকে মেরে পুঁতে ফেলব। উৎসাহ হাই তুলে বলল, আমি থাকতে দেখি কিভাবে মুক্তি পাস তুই। তোর ফাঁসির রায় করিয়েই ছাড়ব আমি। মেয়েদের পাচার করার শখ চিরতরে ঘুষিয়ে দেব। তারপর উৎসাহ সব অফিসারদের ডাকল। সবাই তৎক্ষণাৎ চলে আসলো। উৎসাহ ইশারা করতেই কয়েকজন এসে কেবি, রাজীব আর ফাহিমকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। এতে ফাহিমের কোনো আফসোস নেই। ও হাসতে হাসতে উৎসাহকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, এই অসহায় মেয়েদের বাঁচানোর জন্য। উৎসাহ মুচকে এসে বলল, আদালতে বলে তোর শাস্তি কমিয়ে দিব আমি। ফাহিম একটা অমায়িক হাসি দিয়ে চলে গেল অফিসারের সাথে। উৎসাহ মেয়েগুলোর দিকে তাকিয়ে আঙুল তাক করে রিফাতকে বলল, সবাইকে নিজ নিজ বাড়িতে সহি সালামতে পাঠানোর ব্যবস্থা করো। সবাই কৃতজ্ঞতার দৃষ্টিতে উৎসাহের দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। উৎসাহ প্রতি উত্তরে একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে গেল। নিজের জিপে উঠতে যাবে, তখনই দেখল জিনি জীবন দাঁড়িয়ে আছে আর ওদের সামনে রিফাত চিন্তিত মুখে গাড়ির দিকে তাকিয়ে আছে। পরিস্থিতি বোঝার জন্য উৎসাহ সেদিকে গিয়ে রিফাতকে বলল, কি সমস্যা রিফাত? আসলে স্যার, দুইটা সিট শর্ট, ওনাদের কোথায় বসাবো সেটাই চিন্তা করতেছি। উৎসাহ এক পলক জিনির দিকে তাকে বলল, আমার জিপে পাঠিয়ে দাও বলেই উৎসাহ চলে গেল। রিফাতের ইশারায় জিনি ভাইকে কোলে নিয়ে
উৎসাহের পিছু পিছু গিয়ে ওর জিপে বসে পড়ল। জিপ শান্ত নির্মল পরিবেশে ছুটতে শুরু করলো। যিনি আশেপাশের জায়গাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জীবন ওকে জড়িয়ে ধরে উৎসাহের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। হঠাৎ জীবনের দিকে চোখ পড়তে উৎসাহ ভুরু নাচালো। তা দেখে জীবন খিকখিক করে হেসে উঠে বলল, তুমি ওই পচা ছেলেকে ঢিসুম ঢিসুম মালছো, আমি খুব খুশি হইছি। আর ওই ভয়ঙ্কর নারিয়াকে গুলি দিয়ে ভয় দেখাইছ, তা তো আমি খুশি হইছি। উৎসাহ জীবনের গাল আলতো করে টেনে দিয়ে বলল, তোমাকে যারা কষ্ট দিবে তাদের কি আমি কষ্ট না দিতে পারি? যিনি জীবনের দিকে তাকে বলল, এখনো ব্যথা করছে বাবু? জীবন মুখ তুলে বোনের দিকে তাকে বলল, আপু এখনো ব্যথা করে। উৎসাহ শীতল গলায় বলল, আগে তোমাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তারপর বাসায় পৌঁছে দিব, কিন্তু ঠিক আছে? যিনি ছোট্ট করে উত্তর দিল, আচ্ছা। তুমি করে বলায় রাগ করো না, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই তুমি করে বলেছি, সমস্যা নেই। বলেই যিনি আবার প্রকৃতির মাঝে চোখ নিবদ্ধ করলো। অজান্তেই ওর গাল চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। উৎসাহ আর চোখে সেটা লক্ষ্য করলো। কিছু সময় পর জীবন জিজ্ঞাসা করলো, আপু, আব্বু আম্মু কাছে যাব, আগে তোমার আর আমার ব্যথাগুলো কমাবো, তারপর যা বুঝেছো ভাইয়া। বুঝেছি, কিন্তু তুমি কাঁদছো কেন আপু? যিনি দ্রুত চোখের পানি মুছে জোরপূর্বক হেসে বলল, কোথায়? কাঁদছি না তো, আমি দেখেছি। তুমি ভুল দেখেছো, আমি কাঁদিনি। জীবন আর কিছু বলল না, চুপটি করে বোনের কোলে শুয়ে থাকলো। উৎসাহ আর চোখে জিনিকে দেখে বুঝতে পারল ও ঠিক কোন কারণে কাঁদতেছে। হাসপাতালে গিয়ে ক্ষতে ব্যান্ডেজ করে উৎসাহ জিনি আর জীবনকে নিয়ে ওদের বাড়িতে গেল। কলিং বেল বাজাতেই জিনিদের কাজের লোক রহিমা এসে দরজা খুলে দিল। জিনি আর জীবনকে দেখে এক চিৎকার দিয়ে রহিমা সবাইকে ডাকতে লাগলো। সবাই হন্তদন্ত হয়ে নিচে নেমে আসলো। জিহান মুক্তাদির নিজের বাচ্চাদের দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। জিনিও বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে জিহান বললেন, তোমাদের এমন অবস্থা কিভাবে হলো সোনামণিরা, আর তোমরা কোথায় ছিলে? যিনি কিছু বলার আগে পাশ থেকে উৎসাহ বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি সিআইডি অফিসার এসিপি উৎসাহ ইনায়েত ফারুকি। জিহান অবাকতার কণ্ঠে জবাব দিল, ওয়ালাইকুম সালাম, কি হয়েছিল আমার বাচ্চাদের? উৎসাহ ওনাকে সব খুলে বলল। সব শোনার পর জিহান মুক্তাদির উৎসাহের হাত ধরে ভেজা কণ্ঠে বললেন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, এটাই আমার কাজ, আমার দায়িত্ব, আমি তাহলে আসি, অনেক কাজ ফেলে এসেছি। বলে উৎসাহ এক নজর জিনির দিকে তাকিয়ে বেরিয়ে গেল। জুথি ড্রয়িং রুমের এক পাশে দাঁড়িয়ে চোখ সরু করে সব কিছু দেখল। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় রাহেলা ওয়াসিমকে স্যালাইন দেওয়া হয়েছে। জিনি আর জীবন মায়ের শিয়রে গিয়ে বসে পড়ল। ওদের এমন আহত অবস্থায় দেখে রাহেলা ওয়াসিম ব্যস্ত হয়ে ওদেরকে এসে জড়িয়ে ধরে এলোপাতারি চুমু খেতে লাগলেন। তারপর করুণ স্বরে বলে উঠলেন, কোথায় ছিলে তোমরা? আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? এই তো এসেছি আম্মু, আর কোথাও যাব না। জিনি আর রাহেলা ওয়াসিম দুজনেই কাঁদতে লাগলো। দরজায় দাঁড়িয়ে জিহান মুক্তাদির চোখের পানি মুছে ভিতরে ঢুকে স্ত্রী সন্তানদের জড়িয়ে ধরলেন। ড্রয়িং রুমে জিনি সোফায় মায়ের কাঁধে মাথা রেখে বসে আছে। রাহেলা ওয়াসিম নিজের মেয়েকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন ছেড়ে দিলেই ও হারিয়ে যাবে। জিহানের মুখে সমস্ত ঘটনা শোনার পর থেকে রাহেলা নিজের বাচ্চাদের এক মুহূর্তের জন্য চোখের আড়াল করছেন না। জীবন ঘুমিয়েছে উপরের রুমে, সেখানে জিহান আছে। জুথি সোফার অন্য মাথায় বসে আছে। জিনিরা নিখোঁজ হওয়ার পর জুথির স্বামী লিয়াকত আলী এখানে এসে জিহানের সাথে ওদের অনেক খুঁজেছে। এখন জিনিরা চলে আসায় গতকাল লিয়াকত আলী নিজের বাসায় চলে গেছেন। কাল জুথিও চলে যাবে। কিছুক্ষণ পর জুথি জিনিকে উদ্দেশ্য করে বলল, ওরা তোর কোনো ক্ষতি করেনি তো জিনি? রাহেলা আর জিনি দুজনে চকিতে জুথির দিকে তাকালো। রাহেলা বেগম ভুরুকুঁচকে বললেন, তুমি ঠিক কি বলতে চাইছো জুথি?
ভাবি ভুল বুঝবেন না, কিন্তু অতগুলো ছেলের সাথে জিনি 3 দিন ছিল, যদি কিছু করে থাকে তাই বললাম। জিনির রাজীবের করা কাজটার কথা মনে পড়ে গেল। মনে পড়তে ওর গা ঘিন ঘিন করে উঠল। রাহেলা ওয়াসিম কর্কশ কণ্ঠে বলে উঠলেন, এসব কথা বলে আমার মেয়েকে বিব্রত করাটা কি খুব জরুরি জুথি? ভাবি আমি তো ভালোর জন্যই বললাম। দেখুন, এই কারণে যদি জিনির বিয়েতে কোনো অসুবিধা হয় সেজন্যই বলতাম। জিহান মুক্তাদির সিঁড়ি বেয়ে নামতে নামতে শান্ত গলায় বললেন, আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। জুথি আর কিছু বলল না, মুখটা থমথমে করে রাখল। এমন সময় কলিং বেল বেজে উঠল। জিহান মুক্তাদির গিয়ে দরজা খুলে দিতেই ওপাশ থেকে হাস্যোজ্জ্বল মুখে উৎসাহ বলে উঠল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। উৎসাহ ড্রয়িং রুমে প্রবেশ করে জিনির দিকে একবার তাকালো। জিহান চিন্তিত মুখে বললেন, তুমি এখানে বাবা, কোনো সমস্যা হয়েছে? উৎসাহ শীতল গলায় বলল, আপনার মেয়েকে একটু আমার সাথে পুলিশ স্টেশনে যেতে হবে, ওর স্টেটমেন্ট প্রয়োজন। রাহেলা ওয়াসিম জিনিকে শক্ত করে জড়িয়ে ধরে বলেন, না, আমি ওর মেয়েকে কোথাও যেতে দিব না। চিন্তা করবেন না আন্টি, শুধু অল্প একটু সময়ের জন্য নিয়ে যাব, তারপর নিরাপদে আপনার মেয়েকে আপনার কাছে রেখে যাব। জিহান নিজের স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না, আমাদের মেয়ের কিছুই হবে না, ওকে যেতে দাও। তারপর উৎসাহের দিকে তাকে বললেন, জীবনকে যেতে হবে কি? না আঙ্কেল। জিহান ইশারা করতেই জিনি রেডি হওয়ার জন্য নিজের রুমে চলে গেল। কয়েক মিনিটের মধ্যেই বোরখা আর হিজাব পরে জিনি নিচে নেমে এলো। ও আসতে উৎসাহ কফির মগ টেবিলে রেখে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। জিনি বাবা মাকে বিদায় জানিয়ে উৎসাহের পিছু পিছু ওর জিপে গিয়ে উঠে পড়ল। নেভি ব্লু কালারের একটা শার্ট উৎসাহের জিম করা বডিতে বেশ ভালোই মানিয়েছে। চোখে সানগ্লাস দিয়েও মনোযোগের সহিত জিপ চালাচ্ছে। জিনি একবার ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। একজন পুলিশ অফিসারের সামনে জিনি আর উৎসাহ বসে আছে। একজন এসিপিকে নিজের সামনে বসতে দেখে মোহাম্মদ আলী দারুণ লজ্জিত হলেন। নিজের আসনে উৎসাহকে বসাতে চেয়েছিলেন, কিন্তু উৎসাহ আন্তরিকতার সাথে মানা করে দিয়েছে। এসিপিকে মোহাম্মদ আলীর অনেক পছন্দ, সবার সাথে অমায়িক আচরণ করেন, কাউকে ছোট করে দেখেন না। আসামিদের কাছে যেমন তিনি কঠোর, তেমনি দুর্বল মানুষের প্রতি অত্যন্ত দয়ালু। জিনি থেকে সমস্ত ঘটনা বিস্তারিত রেকর্ড করার পর মোহাম্মদ আলী ওর দিকে খাতা কলম বাড়িয়ে দিলেন লিখিত স্টেটমেন্ট দেওয়ার জন্য। যিনি স্টেটমেন্ট লেখা শেষে নিচে নিজে স্বাক্ষর করে মোহাম্মদ আলীকে সেটা দিল। উৎসাহ বলল, এবার তাহলে আমরা আসি। মোহাম্মদ আলী ব্যস্ত হয়ে বললেন, চা কিংবা কফি কিছু তো খেয়ে যান স্যার। উৎসাহ মুচকি হেসে বলল, আজ না, অন্য একদিন। যাওয়ার জন্য পা বাড়াতেই দেখল দুজন কনস্টেবল রাজীবকে ধরে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসছে। ওর দুহাত সাদা ব্যান্ডেজে মোড়ানো। ওকে দেখতেই উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে তাহলে? রাজীব ক্ষুব্ধ চাহনিতে ওর দিকে তাকে বলল, তোকে তো আমি দেখে নেব কুত্তা। উৎসাহ মুচকি হাসল। রাজীব জিনির দিকে তাকে বলল, আমাদের হাত থেকে বেঁচে গেল, আবার অন্য দলের হাতে পড়বি তুই, কারণ তোর কাছের মানুষই তোকে পাচার করার জন্য আমার সাথে ডিল করেছিল। যিনি গর্জন করে বলল, আমার পরিবার আমাকে অনেক ভালোবাসে, আমার ক্ষতি করার কথা ওনারা ভাবতেই পারেন না। তুই ভুল জানিস, তোর ফুপু তোকে আর তোর ভাইকে পাচার করে দিতে চায়। জিনির চোখ বড় হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে জোর করে বলল, আপনি মিথ্যা বলছেন, আমি আপনাকে বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা তোর বিষয়। ভেবে দেখতো, তোর ফুপু খবর না দিলে আমি তোদের ওই শপিং মলের নির্জন জায়গাটায় খুঁজে পেতাম কিভাবে? যিনি কথা বলার ভাষা হারিয়ে ফেললো। ফ্যালফ্যাল করে রাজীবের দিকে তাকিয়ে থাকলো। উৎসাহ গুরুগম্ভীর ভারী নিরেট গলায় কনস্টেবল দুজনকে বলল, ওকে নিয়ে যাও এখান থেকে। কনস্টেবল দুজন রাজীবকে দ্রুত টেনে হিসড়ে ভিতরে নিয়ে গেল। যিনি পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। উৎসাহ ওর দিকে তাকিয়ে শীতল গলায় বলল, চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। যিনি নির্জীব চোখে উৎসাহের দিকে এক পলক তাকিয়ে রোবটের মতো হেঁটে হেঁটে জিপে গিয়ে বসল। উৎসাহ কোমরে দুহাত গুজে দীর্ঘশ্বাস ফেলে জিপে গিয়ে উঠে পড়ল। তারপর সোজা মুক্তাদির ভবনে গিয়ে জিপ থামালো। বাড়ির ভিতর থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। উৎসাহ আর যিনি দুজনেই ভুরুকুঁচকে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। ঢুকে দেখল ড্রয়িং রুমে মহিলা দিয়ে ভরে গেছে। জিনিকে দেখতে একজন মহিলা বলে উঠল,
ওই যে এসে গেছে দুশ্চরিত্রা মেয়ে। প্রেমিকের সাথে লটর পটর করে মুখে চুনকালি মাখিয়ে বাসায় ফিরতে লজ্জা করে না? যিনি হতভম্ব হয়ে গেল মহিলাটার কথা শুনে। রাহেলা নিজের মেয়েকে জড়িয়ে ধরে বললেন, খবরদার আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলবেন না। তাহলে এতদিন আপনার মেয়ে কোথায় ছিল? আমার মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল। মহিলাগুলো হেসে উঠল। একজন ফোড়ন কেটে বলল, এখন তো এসব কথা বানাবেনি। প্রেমিকের সাথে আকাম কুকাম করার পর এখন এসেছে মিথ্যা গল্প বানাতে। যিনি ফুপিয়ে কেঁদে উঠল। রাহেলা ওয়াসিম চিৎকার করে বললেন, মিথ্যা কথা আপনারা বলতেছেন, আমি না। না জেনে না শুনে মানুষকে অপমান করতে চলে এসেছেন কোন সাহসে? আপনার ননদই তো আমাদের সব বলল, না জেনে আমরা কখনই কিছু বলি না। পাশ থেকে জুথি বলে উঠল, ওরা তো ভুল কিছু বলেনি ভাবি। এই মেয়ে নিশ্চয়ই প্রেমিকের সাথেই ছিল। ওর গায়ে কত আঘাত দেখেছ। যিনি সর্বনাশ করে ওর প্রেমিক হয়তো পালিয়ে গেছে, তাই যিনি বাড়ি ফিরে এসব মিথ্যা গল্প বানিয়েছে। যিনি ছলছল চোখে আশ্চর্যজনিত হয়ে নিজের ফুপুর দিকে তাকে বিড়বিড় করে বলল, এতটা মিথ্যা কথা কিভাবে বলতেছো ফুপুমণি? আমি তোমার কি ক্ষতি করেছি? রাহেলা অসীম অগ্নিদৃষ্টিতে জুথির দিকে তাকিয়ে কিছু বলার আগেই জিহান গিয়ে সজোরে জুথির গালে একটা থাপ্পড় দিয়ে বলল, তোমার লজ্জা করে না নিজের ভাতিজির নামে মিথ্যা কথা রটিয়ে বেড়াতে? জুথি গালে হাত দিয়ে মিথ্যা কান্নার নাটক করে মহিলাগুলোর দিকে তাকিয়ে বলল, দেখলেন আপনারা, সত্যি কথা বলায় আমার ভাইজান আমার গায়ে হাত তুললেন। নিজের মেয়ের কুকীর্তি ঢাকতে বোনের গায়ে হাত তুললেন। মহিলাগুলো খেপে উঠল জুথির মিথ্যা নাটক বিশ্বাস করে। একজন মহিলা জুতো খুলে জিহান মুক্তাদির দিকে ছুঁড়ে মারতেই উৎসাহ গিয়ে সেটা ধরে ফেলল। যিনির সাথে এবার রাহেলা ওয়াসিমও কেঁদে ফেললেন। উৎসাহ চিৎকার করে বলল, চুপ করুন আপনারা। একজন বলে উঠল, বাহ, এই মেয়ে দেখছি ভালোই ধুরন্ধর, এত তাড়াতাড়ি নতুন একটা নাগরও জুটিয়ে ফেলেছে। উৎসাহ এবার গান বের করে গর্জন করে বলল, চুপ করুন, নয়তো আপনাদের যে কী করব সেটা আমি নিজেও জানি না। মহিলাগুলো পিছিয়ে গেল। উৎসাহ পুনরায় বলে উঠল, আমি সিআইডি অফিসার, চাইলে এখনই আপনাদের মানহানির মামলায় গ্রেফতার করতে পারি। ওনাদের মেয়েকে যে কিডন্যাপ করা হয়েছিল সেটা আমি এক মুহূর্তে প্রমাণ করে দিতে পারি। কিন্তু আপনাদের মতো মস্তিষ্কহীন মূর্খ মানুষদের জন্য আমার মূল্যবান সময় ব্যয় করতে চাচ্ছি না। সব মহিলাগুলো ভয়ে অপমানে মাথা নিচু করে ফেললো। একজন সাহস করে বলল, যাই বলুন না কেন, ওই মেয়ের চরিত্রে দাগ পড়েছে, কেউ আর ওকে বিয়ে করবে না। এমন বেহায়া মেয়ে যেন কারো ঘরে না জন্মে। পুরো পরিবারের মানসম্মান ধুলে মিশিয়ে দিয়েছে। উৎসাহ বিরক্তিতে চকারন্ত উচ্চারণ করে বলে, স্টুপিড, ওর বিয়ে হবে না? এটাই আপনাদের সমস্যা তাই তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি বিয়ে করব ওনাদের মেয়েকে। সবাই অবাক চোখে ওর দিকে তাকালো। জিহান আর রাহেলা দুজনে স্তম্ভিত হয়ে গেল। উৎসাহ জিহানের দিকে তাকে বলল, আঙ্কেল, কাজী ডাকুন। জিহান মুক্তাদির কিংকর্তব্য বিমূঢ় হয়ে এখনও ওর দিকে তাকিয়ে আছে। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে জিহান বললেন, কিন্তু কোনো কিন্তু নয়, আপনি কাজী ডাকুন, নয়তো এই নিরেট মূর্খরা আপনাদের জ্বালিয়ে মারবে। জিহান মুক্তাদির নিজের মেয়ে আর বউয়ের দিকে তাকালেন। রাহেলা চোখের ইশারায় নিজের সম্মতি জানিয়ে দিল। খানিকটা ইতস্তত করে উনি কাজীকে ফোন করলেন। কিছু সময় পর কাজী চলে আসলো। ড্রয়িং রুমে এখনও প্রগাঢ় নীরবতা নেমে এসেছে। বোরখা হিজাব পরিহিত অবস্থাতেই যিনি মায়ের হাত ধরে বসে আছে। ওদের অন্য পাশে উৎসাহ, জিহান, মুক্তাদির আর কাজী বসে আছে। কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। জিহান মুক্তাদিরের একমাত্র কন্যা জিনাত মুক্তাদির জিনিকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করতে রাজি থাকলে বলুন কবুল। উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কবুল। আরেকবার বলুন, কবুল কবুল। কাজী এবার জিনির সামনে গিয়ে বলা শুরু করল, উমায়েত ফারুকির সুযোগ্য পুত্র উৎসাহ এনায়েত ফারুকি নগদ 10,000 টাকা দিনমোহর দিয়ে আপনাকে বিবাহ করতে এসেছেন। আপনি রাজি থাকলে বলুন মা কবুল। যিনি মাথা নিচু করে নিঃশব্দে কাঁদতেছে। জিহান এসে নিজের মেয়ের মাথায় হাত রেখে বলল, জিনাত মামুনি বলো, বিশ্বাস রাখো বাবার ওপর। যিনি ছলছল চোখে বাবার দিকে তাকালো। রাহেলা ওয়াসিম মেয়ের হাত ধরে বলল, বলমা কবুল। যিনি চোখ বন্ধ করে অস্ফুট স্বরে বলল, কবুল। আরেকবার বলুন মা, কবুল। কাজী আলহামদুলিল্লাহ বলে উঠে পড়লেন। জিহান মুক্তাদির ইনাকে এগিয়ে দিতে চলে গেলেন। উৎসাহ মহিলাগুলোর দিকে তাকে গম্ভীর গলায় বলল,
বিয়ে দেখা হয়েছে, এখন আপনারা আসতে পারেন, মাফ করবেন। আপনাদের মতো নিচু মানসিকতার মানুষের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করতে আমার বিবেকে বাঁধবে, সুতরাং আপনাদের খালি মুখে পাঠাতে হচ্ছে। একজন মহিলা ইতস্তত করে বলল, আমরা তো জিনির ভালোই চেয়েছিলাম, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। দয়া করে দ্বিতীয়বার কারো এমন ভালো করতে যাবেন না। অন্যের ভালো মন্দের খোঁজ না নিয়ে নিজের চরকায় তেল দিন। মহিলাগুলো থমথমে মুখে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর জুথির দিকে তাকিয়ে উৎসাহ বলল, আপনাকে গ্রেপ্তার করা আমার দায়িত্ব। জুথি চমকে উঠল। জিহান মুক্তাদির ভিতরে আসতে আসতে বললেন, কি ব্যাপার? উৎসাহ শীতল গলায় বললেন, উনি আপনার ছেলেমেয়েকে কিডন্যাপারের হাতে তুলে দিয়েছিলেন। জুথি আমতা আমতা করে বলল, কি বাজে কথা বলছেন? আমি কেন এমন করতে যাব? যার সাথে ডিল করেছিলেন সেই সব বলেছে। একটা আসামির কথায় আমাকে গ্রেপ্তার করতে যাচ্ছেন? আর প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজে আপনাদের কথা বলতে দেখা গেছে মলের সামনে। জুথি ঘামতে শুরু করলো। জিহান মুক্তাদির বাকরুদ্ধ হয়ে বোনের দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলল, কিভাবে করতে পারলে এমনটা? রাহেলা ওয়াসিম গিয়ে জুথিকে থাপ্পড় মারতে শুরু করলেন। জুথি রাহেলাকে ধাক্কা দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আমি করেছি, বেশ করেছি। আমার মেয়েকে যখন আপনি থাপ্পড় দিয়েছিলেন, কথা শুনিয়েছিলেন, আমার থেকে দূরে বোর্ডিং স্কুলে পাঠিয়েছিলেন, তখন আমারও এমন কষ্ট হয়েছিল। তাই আমি শপথ করেছিলাম আপনার মেয়েকেও আমি অপদস্থ করব, অসম্মানিত করব। আর জীবনকেও যদি সাথে পাচার করে দেয়া যায় তাহলে সব সম্পত্তি আমার মেয়ে পাবে। জিহান মুক্তাদির অবাক হয়ে বললেন, সি, তুমি এতটা নিচে নামতে পারলে? তোর মেয়ে কি আমার মেয়ে না? মেয়ে মনে করলে ওকে থাপ্পড় মারতে পারতেন না ভাইজান? লুবনা একটা খারাপ ছেলের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিল। মামা হয়ে কি আমি ওর ভালোর জন্য ওইটুকু শাসন করার অধিকার রাখি না? জুথি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ওর ভাবলেশীন আর অনুতপ্তহীন মুখটা দেখে জিহান মুক্তাদির বললেন, ঠিক আছে, আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দেব, কিন্তু আজ থেকে আমাদের আর কোনো সম্পর্ক নেই। কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় আসবে না। জুথি চকিতে জিহানের দিকে তাকিয়ে বলল, ভাইজান এসব কি বলছেন? কোনো কথা শুনতে চাই না। তুমি এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাবে। কালকে সম্পত্তির পেপারস পাঠিয়ে দেব। উৎসাহ গম্ভীর গলায় বলল, আঙ্কেল ওনার নামে কেস করতে চান? না, নিজের বোন জন্য ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার আমার পরিবারের দিকে চোখ তুলে তাকালে ওকে আমি ছাড়ব না। জুথি নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে গেল। ও যেতে জিহান মুক্তাদির কাঁদতে লাগলেন। রাহেলা আর জিনি গিয়ে ওনাকে ধরল। আমার বোনটা এমন কিভাবে করতে পারলো? রাহেলা, শান্ত হও, তুমি দেখো একদিন ও ভালো হয়ে যাবে। চোখ ডলতে ডলতে জীবন সিঁড়ি বেয়ে নেমে এসে বলল, কি হয়েছে? ওকে দেখতেই সবার চোখের পানি মুছে ফেলল। জিহান মুক্তাদির কণ্ঠটা স্বাভাবিক করে বললেন, তোমার আপুর বিয়ে হয়েছে বাবু। জীবন চোখ বড় বড় করে বলল, কখন? কার থাতি? আমাকে ডাকিনি কেন? তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। তারপর উৎসাহের দিকে আঙুল তাক করে বলল, তোমার আপুর বিয়ে এই ছেলের সাথে হয়েছে। উৎসাহকে দেখতেই জীবন বলল, ডিসুম ডিসুম ভাইয়ার সাথী। ওর কথা শুনে সবে হেসে উঠল। জীবন আঙুল উঁচিয়ে বলল, চুপ, একদম হাসবা না, আমি লাগ করছি। আমাকে ডাকুনি কিনু? উৎসাহ এসে জীবনকে কোলে নিয়ে বলল, রাগ করো না, আবারও বিয়ে করব তোমার বোনকে, তখন তুমি সেখানে উপস্থিত থাকবে, ঠিক আছে? তত্তি? তত্তি। জীবন দাঁত বের করে হাসলো। উৎসাহ জিহান মুক্তাদিরকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল আপনার মেয়েকে নিয়ে আমি কি নিজের বাসায় যেতে পারি? জিনি তৎক্ষণাৎ বলে উঠল, না, আমি যাব না। জিহান মুক্তাদির মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উৎসাহকে বললেন, বিয়ে যখন করেছো নিয়ে তো যাবেই, তবে আজ না, কালকে নিয়ে যাও, ঠিক আছে? রাহেলা ওয়াসিম রান্নাবান্না করতে চলে গেলেন। জিনি লম্বা লম্বা পা ফেলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। উৎসাহ সেদিকে এক নজর তাকিয়ে জীবনকে নিয়ে সোফায় বসে ওর সাথে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর জীবনকে বসিয়ে রেখে উৎসাহ একটু দূরে গিয়ে ফোন বের করে কাউকে ফোন দিল। কালো টি শার্ট পরিহিত সুদর্শন যুবকটা আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে পর্যবেক্ষণী দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভাই নামটা দেখতেই যুবকটি মুচকে হেসে ফোন রিসিভ করে বলল, হ্যাঁ ভাই বল। উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলে উঠলাম, আমি বিয়ে করেছি, এখন শ্বশুরবাড়িতে, কাল বউ নিয়ে ডাইরেক্ট বাড়ি যাব, আজকে একটু ম্যানেজ করে নিস। যুবকটি অবাক হয়ে বলল, বিয়ে করেছিস মানে?
বাড়িতে গিয়ে তোকে সব বলবো। উৎকর্ষ, আপাতত সামলে নে। ভাই ফোন কাটিস না, থাম থাম। টুট টুট করে ফোন কেটে গেল। উৎকর্ষ কোমরে দুহাত গুজে ভুরুকুসকে আয়নার দিকে তাকিয়ে বলল, কি করে ফেললি ভাই? আমাদের মায়েরা তোকে শুলে চড়াবে। কাল তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে আমাদের বাড়িতে। সবাই বেশ ব্যস্ততার সাথে কাজ করতেছে। অবশ্য করবেই বা না কেন? একমাত্র মেয়েকে আজ সারা জীবনের জন্য শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিবে, তার জন্য এমন ব্যস্ততা স্বাভাবিক। যিনি চুপচাপ নির্জীব মুখে নিজের বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। একটু আগে সবাই ব্রেকফাস্ট সম্পূর্ণ করেছে। যিনি অল্প একটু খেয়ে নিজের রুমে চলে এসেছে। কিছুক্ষণ পর রাহেলা ওয়াসিম মেয়ের রুমে এসে ওর জামা কাপড় লাগেজে গুছিয়ে দিতে লাগলেন। গোছানো শেষে মেয়ের পাশে গিয়ে বসে গালে হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বললেন, যেভাবে হোক না কেন বিয়েটা কিন্তু হয়েছে মা। আজ না হোক কাল সব মেয়েকে অন্যের ঘরে চলে যেতে হয়, এটাই প্রকৃতির নিয়ম। তোকেও তো যেতে হবে, তাই না মা? যিনি ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু তোমাদের ছাড়া কিভাবে থাকবো আম্মু? রাহেলা ওয়াসিম মেয়েকে জড়িয়ে ধরে বললেন, পারবি থাকতে? আমি যেমন আমার বাবা মাকে ছেড়ে এসে তোর বাবার সাথে এত বছর সংসার করতে পেরেছি, তুইও পারবি। যিনি মায়ের বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদতেছে। রাহেলা পুনরায় বলে উঠল, ছেলেটা অনেক ভালো মা। এমন ন্যায়বান সচ্চরিত্র সুদর্শন যুবক পাওয়া খুবই দুষ্কর। আমি মনে মনে তোর জন্য এমন একজন ছেলেকেই চেয়েছিলাম, আর দেখ পেয়েও গেলাম। কিছু সময় সান্ত্বনা দেওয়ার পর রাহেলা ওয়াসিম জিনিকে নিয়ে নিচে নেমে এলেন। উৎসাহ জীবনকে কোলে নিয়ে জিহান মুক্তাদিরের সাথে সোফায় বসে কথা বলছিল। জিনিকে আসতে দেখে ওরা উঠে দাঁড়ালো, তারপর গেটের দিকে রওনা দিল। জিপের কাছাকাছি আসতে জিনি বাবা মাকে শক্ত করে হাত দিয়ে চেপে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, আমি যাব না। রাহেলা আর জিহান কান্না আটকে মেয়েকে বোঝাতে লাগলেন। উৎসাহ শীতল চোখে সেদিকে তাকিয়ে থাকলো। বহু কষ্টে জিনিকে জিপে বসিয়ে দিলেন জিহান মুক্তাদির। রাহেলা ওয়াসিম শাড়ির আঁচল মুখে চেপে ফুপিয়ে কাঁদতেছে। জীবন সবাইকে কাঁদতে দেখে নিজেও কান্না করতে করতে বলল, তোমরা কাঁদো কেন? আর আপু ডিসুম ডিসুম ভাইয়ার সাথে কোথায় যায়? জিহান মুক্তাদির ছেলেকে কোলে তুলে বললেন, তোমার আপু আর নতুন বাড়িতে যাচ্ছে। তার নতুন বাড়িতে যাচ্ছে বাবা? তাহলে আমিও যাবো আপুর সাথে। সেখানে তোমার যাওয়া যাবে না কেন? জিহান মুক্তাদির আর কিছু বলতে পারলেন না। চোখ দিয়ে অবাধ্য নোনা জল গড়িয়ে পড়তে লাগলো ওনার। উনি ইশারা করতে উৎসাহ জিপ স্টার্ট দিয়ে শো শো করে সকলের দৃষ্টি সীমার বাইরে চলে গেল। পেছনে নিজের মেয়েকে অন্যের হাতে চিরদিনের জন্য তুলে দিয়ে রক্তাক্ত হৃদয় নিয়ে চোখের পানি ফেলতে লাগলেন জিহান মুক্তাদির আর রাহেলা ওয়াসিম। আর অবুজ শিশুটি বোনকে কেঁদে কেঁদে চলে যেতে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করলো। যিনি এখনও কেঁদে চলেছে। উৎসাহ এক নজর ওর দিকে তাকালো, তারপর পকেট থেকে রুমাল বের করে ওর দিকে বাড়িয়ে দিল। যিনি কয়েক সেকেন্ড রুমালটার দিকে তাকিয়ে থেকে সেটা নিয়ে নিল। কাঁদতে কাঁদতে জিনির হেঁচকি উঠে গেছে। উৎসাহ সামনের দিকে তাকিয়ে থেকে একটা পানির বোতল জিনির মুখের সামনে ধরল। যিনি একবার বোতলটার দিকে তাকিয়ে উৎসাহের দিকে তাকালো। উৎসাহ তারা দিয়ে বলল, দ্রুত নাও, নয়তো অ্যাক্সিডেন্ট করে ফেলব। কথাটা শুনেই সাথে সাথে যিনি হন্তদন্ত হয়ে বোতলটা নিয়ে নিল। তারপর উৎসাহের দিকে তাকাতেই যিনি মনে হলো যেন ওর কাণ্ড দেখে উনি হাসলেন। কাদার ফলে গলা শুকিয়ে যাওয়ায় ঢকঢক করে যিনি বোতলের অর্ধেক পানি খেয়ে ফেলল। তা দেখে উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, আস্তে খাও, নয়তো যে চেহারা দম আটকে মরে যেতে পারো। যিনি ভুরুকুচকে উৎসাহের দিকে তাকালো, কিন্তু উৎসাহের মুখভঙ্গি স্বাভাবিক। কয়েক ঘন্টা পর জিপ এসে ফারুকি ম্যানশনের সামনে দাঁড়ালো। যিনি মুগ্ধ হয়ে আশপাশটা দেখতে লাগলো। ডুপ্লেক্স ভবনটার নকশা সিম্পল কিন্তু অসাধারণ, দেখলে চোখ জুড়িয়ে যায়। বাড়িতে ঢোকার সরু পথটার দুপাশে নানা রকমের ফুলের গাছ দিয়ে ভরপুর। যিনি জিপ থেকে নেমে আশেপাশে দেখতে দেখতে উৎসাহের পিছন পিছন যেতে লাগলো। বড় একটা দম নিয়ে উৎসাহ কলিং বেল চাপলো। 1 মিনিট পর বলিষ্ঠ দেহের একজন সুদর্শন যুবক দরজা খুলে দিয়ে ভুরুকুঁচকে একবার উৎসাহের দিকে তাকালো, তারপর জিনিকে পর্যবেক্ষণী নজরে দেখল। উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, পথ ছাড় উৎকর্ষ, ভিতরে যেতে দে। উৎকর্ষ হাত দিয়ে গলায় ছুরি চালানোর মতো করে বুঝিয়ে দিল যে,
তুই আজ শেষ ভাই? উৎসাহ মুখভঙ্গি অপরিবর্তিত রেখে চিনিকে নিয়ে ভেতরে প্রবেশ করলো।